ইউএফএ চ্যাম্পিয়ন্স লিগ ইউরোপের এই শ্রেষ্ঠ টুর্নামেন্টের আগের নাম ছিল ইউরোপিয়ান কাপ। তবে চ্যাম্পিয়ন্স লিগ বলুন কিংবা ইউরোপিয়ান কাপ, ইউরোপীয় মহাদেশীয় ফুটবলের শ্রেষ্ঠত্বের এই লড়াইয়ে এখনও পর্যন্ত শিরোপার স্বাদ পেয়েছে মোট 23টা দল। এর বাইরে আরও শতাধিক ক্লাব এই টুর্নামেন্টে বিভিন্ন সময় খেলেছে, কিন্তু কখনোই শিরোপার স্বাদ পায়নি। তবে শিরোপার স্বাদ না পেলেও সবচেয়ে বেশি ম্যাচ খেলা যে দুটো দল, সেই আর্সেনাল এবং পিএসজিকে নিয়েই আমাদের প্যাভিলিয়নের এই বিশেষ ভিডিও, যেখানে এই দুটো দল মুখোমুখি হচ্ছে চ্যাম্পিয়ন্স লিগের এবারের আসরের সেমিফাইনালের প্রথম লেগে। তো এই ভিডিওতে আপনাদের সাথে আছি আমি আজমাইন রাফিন। তো যেমনটা বলছিলাম, চ্যাম্পিয়ন্স লিগ কিংবা ইউরোপিয়ান কাপের ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচ খেলা কিন্তু শিরোপার স্বাদ না পাওয়া দল দুটোর নাম আর্সেনাল এবং পিএসজি। অবশ্যই আর্সেনাল এই তালিকার সবচেয়ে ওপরে রয়েছে এবং তারা 199টা ম্যাচ খেলেছে, কিন্তু এখনও ইউসিএল ট্রফিটা ছুঁয়ে দেখতে পারেনি। পিএসজি, যারা বেশ কয়েক বছর আগে একবার ফাইনালে খেলার সুযোগ পেয়েছিল, সেই দলটিও এই তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে, যারা 160টা ম্যাচ খেলেও এখনও পর্যন্ত শিরোপার স্বাদ পায়নি। তো আমরা আলোচনাটা যখন শুরু করব, আমরা প্রথমেই আর্সেনালের কথা দিয়ে শুরু করতে পারি। আর্সেনালের সম্ভাব্য একাদশ, আর্সেনালের ট্যাকটিক্স, এর বাইরে আর্সেনাল ঠিক কোন ফরমেশনে নামতে পারে পিএসজির বিপক্ষে, সেটা নিয়েই আমাদের আলোচনাটা হতে যাচ্ছে। তো আমরা শুরু করতে চাই সম্ভাব্য একাদশটা দিয়েই। আর্সেনালের সম্ভাব্য একাদশটা হতে পারে অনেকটা এমন, তবে যদি আমরা রিয়াল মাদ্রিদের বিপক্ষে তাদের কোয়ার্টার ফাইনালের একাদশটা দেখি, এর বাইরে সর্বশেষ প্রিমিয়ার লিগের ম্যাচে তাদের একাদশটা যদি দেখি, সেক্ষেত্রে কিছু পরিবর্তন নিশ্চিতভাবেই আসবে। এর বাইরে তাদের ইনজুরি সমস্যার ব্যাপারটা তো আমরা কথা বলবোই, তো সেই ব্যাপার নিয়ে প্রথমে আমরা শুরু করি। আর্সেনালের গোলরক্ষক হিসেবে ডেভিড রায়া ইতিমধ্যেই তার জায়গাটা আসলে পাকাপোক্ত করে ফেলেছেন। এর বাইরে আমরা যদি একটু তার সামনে যে ডিফেন্স লাইনটা আছে সেটা নিয়ে একটু যদি দেখি, সেক্ষেত্রে টিম্বার এবং লুইস স্কেলি এই মুহূর্তে দুই ফুলব্যাক হিসেবে আর্সেনালের মোটামুটি অটো চয়েসই হয়ে গেছেন। আর যদি সেন্টার ব্যাক পেয়ারের কথা বলি, সেক্ষেত্রে সালিবা এবং কিউইউরকে দিয়েই আমরা দেখেছিলাম যে গত কয়েকটা ম্যাচ, স্পেশালি যে ম্যাচটাতে রিয়াল মাদ্রিদকে আর্সেনাল পরাজিত করলো, এরপরে প্রিমিয়ার লিগের ম্যাচগুলোতেও আমরা এই পেয়ারটাকেই কিন্তু শুরু করতে দেখেছি। বলে রাখা ভালো, সেন্টার ব্যাক হিসেবে যারা খেলতে পারতেন, সেই গ্যাব্রিয়েল মাগালেস কিংবা ক্যালাফিওরিরা কিন্তু এই মুহূর্তে রয়েছেন ইনজুরিতে, যে কারণে এই পিএসজির বিপক্ষে ম্যাচে তাদেরকে আসলে পাচ্ছেন না কোচ মিকেল আর্তেতা। সে কারণে এমন একটা মিডফিল্ড নিয়েই, ইনফ্যাক্ট এমন একটা ডিফেন্স নিয়েই আসলে শুরুটা করতে হচ্ছে আর্সেনালকে। তবে এই মুহূর্তে আমরা আসতে চাই এই মিডফিল্ডের দিকে, যে মিডফিল্ডটা একটু হলেও চিন্তায় ফেলতে পারে কোচ মিকেল আর্তেতাকে, এবং এর কারণটাও আসলে খুব বেশি স্পষ্ট। কেননা নাম্বার 6 পজিশনে যাকে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আমাদের সম্ভাব্য একাদশে, সেই জিনচেঙ্কো আসলে আর আর্সেনালের এই যে একাদশটা, সেখানে খুব একটা যে তিনি রেগুলার খেলছেন ব্যাপারটা এমন নয়। ইনফ্যাক্ট লাস্ট প্রিমিয়ার লিগের ম্যাচেও তাকে কিন্তু আসলে গেম টাইম দেওয়া হয়নি, কিন্তু তবুও তাকে আমরা কী কারণে এই নাম্বার 6 পজিশনে রাখলাম, ইনফ্যাক্ট তার পজিশনটা আরও চেঞ্জও হতে পারে, কীভাবে হতে পারে সেটা নিয়ে আমরা কথা বলতে চাই। জিনচেঙ্কোর এই জায়গাটায় বা নাম্বার 6-এ আসলে আমরা সর্বশেষ কয়েকটা ম্যাচে বা আর্সেনালের রেগুলার দলে মূলত দেখেছিলাম থমাস পার্টেকে, কিন্তু রিয়াল মাদ্রিদের বিপক্ষে দ্বিতীয় লেগে যখন তিনি একটা হলুদ কার্ড দেখলেন, তখনই তিনি পড়ে গেলেন সাসপেনশনে, এবং এই সাসপেনশনের কারণেই এই যে পরের ম্যাচটা অর্থাৎ সেমিফাইনালের প্রথম লেগে তাকে কিন্তু পাচ্ছে না কোচ মিকেল আর্তেতা, এবং সে কারণেই নাম্বার 6 পজিশনে একটা ভয়েড ক্রিয়েট হয়েছে, যে ভয়েডটা হয়তো পূরণ করতে পারতেন জর্জিনিও, কিন্তু তিনিও এই মুহূর্তে রয়েছেন ইনজুরিতে, এবং তারও সম্ভাবনা রয়েছে যে আসলে এই ম্যাচটা না খেলার। সে কারণে আমরা এই মুহূর্তে রাখছি জিনচেঙ্কোকে, যার আসলে ডিফেন্সিভ মিডফিল্ডার পজিশনে খেলার একটা অভিজ্ঞতা রয়েছে। কিন্তু জিনচেঙ্কোকে এই ম্যাচটাতে স্টার্ট করানো নাও হতে পারে, বা নাম্বার 6 পজিশনেও স্টার্ট না করানো হতে পারে। সেক্ষেত্রে হয়তো বা ডেক্লান রাইস, যিনি মূলত নাম্বার 8 পজিশনে লেফট সাইডেই তিনি খেলে থাকেন এবং হাফ স্পেসেই তিনি মূলত অপারেট করেন, রিয়াল মাদ্রিদের বিপক্ষে তার দুটো চমৎকার ফ্রিকিক গোল আছে, তাকে দেখা যেতে পারে মেকশিফট নাম্বার 6 হিসেবে। বা এক্ষেত্রে আমরা হয়তো দেখতে পারি নাম্বার 6 পজিশনে মিকেল মেরিনোকেও নিয়ে আসা হতে পারে, একটা অপশন কিন্তু রয়েছে এই মুহূর্তে। যে মিকেল মেরিনো মূলত একজন মেকশিফট নাম্বার 9 হিসেবে খেলছেন, তাকেও যদি নিয়ে আসা হয় খুব একটা অবাক হওয়ার হয়তো কিছু থাকবে না। তবে একজন ফরওয়ার্ড হিসেবে যিনি মোটামুটি ভালো খেলা শুরু করেছেন, মিকেল মেরিনোকে হয়তো কোচ আর্তেতা সরাতে চাইবেন না। সেক্ষেত্রে রাইস কিংবা জিনচেঙ্কো, ইনফ্যাক্ট দেখা যেতে পারে যে জিনচেঙ্কো হয়তো চলে যেতে পারেন এই লেফট সাইডে এবং রাইস চলে আসতে পারেন মিডফিল্ডার, ইনফ্যাক্ট এই সেন্টার মিডফিল্ডার পজিশনে, এবং এমন একটা মিডফিল্ড নিয়ে হয়তো নামতে পারে আর্সেনাল, যেখানে ওডেগার্ড তিনি থাকবেন রাইট সাইডে। তো এই ক্ষেত্রে আসলে মিডফিল্ডটা কেমন হতে পারে এটা নিয়ে একটা কিন্তু জল্পনা কল্পনা থাকবে, এবং মিকেল আর্তেতা যখন তিনি তার প্রেস কনফারেন্সটা করবেন, ইনফ্যাক্ট আমরা এই মুহূর্তে প্রিভিউটা করছি প্রেস কনফারেন্সের আগেই, তো সেই কারণে আমরা এখনও পর্যন্ত নিশ্চিত নই যে এই ডিফেন্সিভ মিডফিল্ডার পজিশনে কে খেলবেন। তবে রাইস কিংবা জিনচেঙ্কোকে দিয়েই হয়তো এই যে জায়গাটা সেটা পূরণ করার চেষ্টা থাকতে পারে। ফরওয়ার্ড লাইনের কথা যদি বলি, সেটা আসলে এই মুহূর্তে মোটামুটি সেটেলড, এবং বুকায়ো সাকা রাইট উইঙ্গার পজিশনে তিনি আসলে খেলবেন। সর্বশেষ ম্যাচে প্রিমিয়ার লিগে তিনি আসলে একাদশে ছিলেন না, সে জায়গাটায় খেলেছেন রাহিম স্টার্লিং। এছাড়া আসলে আমরা হয়তো এই সাকাকে এই ম্যাচেই পিএসজির বিপক্ষে ব্যাক করতে দেখতে পারি, যে ম্যাচটা অনুষ্ঠিত হতে যাচ্ছে এমিরেটস স্টেডিয়ামেই।
এর বাইরে আমরা যদি লেফটের কথা বলি সেক্ষেত্রে মার্টিনেল্লি আসলে এই মুহূর্তে প্রথম চয়েস হিসেবে থাকছেন আর্সেনালের। আর নাম্বার 9 পজিশনে যেহেতু কাই হ্যাভার্টস কিংবা গ্যাব্রিয়েল জেসুসরা নেই, সে কারণে মিকেল মেরিনোকেই আসলে ট্রাই করবেন কোচ মিকেল আর্তেতা। তো মোটামুটি 4-3-3 এই ফরমেশনেই কিন্তু আমরা দেখতে পারি আর্সেনালকে, এবং আর্সেনাল বেশ অনেক বছর পরে ইউসিএল এর সেমিফাইনাল খেলছে। এটা যদি আমরা চিন্তা করতে চাই সেক্ষেত্রে মোটামুটি তারা 10-15 বছর পরে তারা কিন্তু এই জায়গাটায় আবার খেলার সুযোগ পেয়েছে, এবং এটা তাদের ইতিহাসের তৃতীয়বারের মতো যে তারা একটা ইউসিএল এর শেষ চারে নিজেদের নামটা লেখাতে পেরেছে, এবং এই নামটা তারা লিখিয়েছে রিয়াল মাদ্রিদের নামটা মুছে দিয়ে। এবং দুই লেগেই অসাধারণ পারফরমেন্স ছিল মিকেল আর্তেতার দলের কাছ থেকে। বিশেষ করে আমরা যদি ডিফেন্সিভ যে ব্যাপারগুলো সেটা যদি দেখি সেক্ষেত্রে রিয়াল মাদ্রিদ 2 ম্যাচে মাত্র একটা গোল করতে সক্ষম হয়েছে, এবং সেই গোলটাও এসেছে সালিবার একটা ভুল থেকে, এবং ভিনিসিয়াস জুনিয়র সেই গোলটাও করেছিলেন আসলে সালিবার একটা এক মুহূর্তের অমনোযোগিতার কারণে। এবং যদি সেটা না থাকে সেক্ষেত্রে কিন্তু আর্সেনালের এই ডিফেন্সকে ভেদ করে গোল করাটা পিএসজির জন্য খুব বেশি কঠিন হতে যাচ্ছে নিঃসন্দেহে। এর বাইরে আমরা যদি ফরওয়ার্ড লাইনের কথা বলি সেক্ষেত্রে বুকায়ো সাকা একটা খুব ভালো ধরনের থ্রেট তৈরি করার চেষ্টা করতে পারেন, বিশেষ করে পিএসজির বিপক্ষে যেখানে নুনো মেন্দেস এবং আশরাফ হাকিমি দুই ফুলব্যাকই পিএসজির অনেক বেশি আক্রমণের দিকে তারা ওঠেন এবং আক্রমণে তাদের কন্ট্রিবিউশন থাকে। সেক্ষেত্রে যদি এই জায়গাটা আসলে একটা গ্যাপ পেয়ে যেতে পারেন ইনফ্যাক্ট এই রাইট উইঙ্গার বুকায়ো সাকা, সেক্ষেত্রে মিকেল আর্তেতার তার প্রতি একটা নির্দেশনা থাকবেই যে তিনি যে আক্রমণগুলো করবেন সেগুলো যেন তিনি পূর্ণতা দিতে পারেন। এর বাইরে আমরা যদি ফরওয়ার্ডের লাইনের অন্যদের কথা বলি সেক্ষেত্রে মিকেল মেরিনো খুবই ভালো করছেন এই মুহূর্তে, এবং তিনি অবশ্যই রিয়াল মাদ্রিদের বিপক্ষেও একটা গোল করেছেন, গোল তিনি তৈরি করেছেন 2 লেগেই। সব মিলিয়ে তার প্রতিও আসলে লক্ষ্যটা রাখতেই হবে, এবং কাই হ্যাভার্টস বা গ্যাব্রিয়েল জেসুস না থাকলেও আর্সেনালের যে গোল করতে সমস্যা হচ্ছে না এর পেছনে অন্যতম একজন বড় কারিগর এই মিকেল মেরিনো। গ্যাব্রিয়েল মার্টিনেল্লির কথাও বলতে হয়, তিনিও আসলে আক্রমণ এবং রক্ষণ দুক্ষেত্রেই বেশ ভালো রকমের সাহায্য করতে পারেন, বিশেষ করে যদি তার দল খুব বেশি আক্রমণ ফেস করতে থাকে সে সময় তাকে আমরা দেখেছি যে লুইস স্কেলির সাথে তিনি আসলে ডাবল ডাউন করে ফেলেন এই লেফট সাইডে এবং একজন ডিফেন্ডারের সংখ্যা বাড়িয়ে দেন, এবং এরই মাধ্যমে তিনি আসলে দলের রক্ষণের যে নিশ্চয়তা সেটা প্রদান করেন। আর যখন তিনি আক্রমণ করেন তিনি আসলে কতটা ভয়ঙ্কর হতে পারেন সেটা রিয়াল মাদ্রিদের সমর্থকেরা জানেন, এবং অবশ্যই একেবারে শেষ মুহূর্তে দ্বিতীয় লেগে সান্তিয়াগো বার্নাবুতে গ্যাব্রিয়েল মার্টিনেল্লির গোলে কিন্তু আর্সেনাল তাদের জয়টা নিশ্চিত করেছিল। তো সব মিলিয়ে আর্সেনালকে আসলে পিএসজির চেয়ে পিছিয়ে রাখার কোনো ধরনের কোনো সুযোগই নেই, বিশেষ করে প্রিমিয়ার লিগে তাদের যখন শিরোপাটা আর তারা পাচ্ছে না নিশ্চিত হয়ে গেল, লিভারপুল যখন প্রিমিয়ার লিগে শিরোপা নিয়ে তাদের উদযাপনটা করেই ফেললো, এরপরে আর্সেনালের পুরো নজরটা থাকবে এই মুহূর্তে শুধুমাত্র চ্যাম্পিয়ন্স লিগে, এবং চ্যাম্পিয়ন্স লিগে তাদের প্রতিপক্ষ পিএসজি, এবং এই ম্যাচটা এমিরেটসে যেহেতু অনুষ্ঠিত হতে যাচ্ছে তাই প্রথম লেগে একটু হলেও হয়তো অ্যাডভান্টেজ থাকবে মিকেল আর্তেতার শিষ্যদের ওপরে। দর্শক আপনারা জানাতে পারেন যে আর্সেনাল এই ম্যাচে ঠিক কেমন করতে পারে বা এই ম্যাচের স্কোর লাইনটা আসলে কেমন হতে পারে। তো আমরা এই মুহূর্তে একটু আলোচনা করতে চাই পিএসজিকে নিয়ে। এই মুহূর্তে ইউরোপে মাত্র 2টো দল ট্রেবলের রেসে আছে। ফুটবল ক্লাব বার্সেলোনা স্পেন থেকে তারা এই মুহূর্তে 3টে ট্রফির রেসেই আছে, ইনফ্যাক্ট কোপা দেল রে তারা জিতেও গেছে, লালিগাতে তারা রয়েছে একেবারে টপে, এর বাইরে ইউসিএলও কিন্তু তারা রয়েছে সেমিফাইনালে। এর বাইরে একমাত্র দল হিসেবে ফ্রান্সের পিএসজি রয়েছে এই ট্রেবলের রেসে, এবং এই মুহূর্তে তারা দে ফ্রান্স যেটা সেখানকার তারা ফাইনালে চলে গেছে, তারা লিগটা ইতিমধ্যেই প্রায় নিশ্চিত করে ফেলেছে, আর শুধুমাত্র বাকি থাকলো এই মুহূর্তে যে চ্যাম্পিয়ন্স লিগটা সেখানেই, আর এই চ্যাম্পিয়ন্স লিগের ওপরই তাদের সবচেয়ে বড় নজরটা থাকছে। এর অন্যতম কারণ তারা কখনো চ্যাম্পিয়ন্স লিগ জেতেনি একটা দল হিসেবে, এবং লুইস এনরিকের ওপরে এই বড় দায়িত্বটা থাকছে দলকে প্রথমবারের মতো শিরোপার স্বাদ দেওয়ার, যেখানে তাদের এই মুহূর্তের প্রতিপক্ষের নাম আর্সেনাল। তো এই পিএসজির একাদশটা আসলে কেমন হতে পারে সেটা যদি আমরা একটু বোর্ডে দেখতে চাই সেক্ষেত্রে গোলরক্ষক হিসেবে আমরা দোনারুমাকে পাচ্ছি যদি তিনি ফিট থাকেন নিঃসন্দেহে। ডিফেন্স লাইনটাও মোটামুটি তাদের এক্ষেত্রে একদম সেট হয়ে আছে বলা যেতে পারে। আশরাফ হাকিমি এবং নুনো মেন্দেস এই দুই ফুলব্যাক যারা অ্যাস্টন ভিলার বিপক্ষে সর্বশেষ ম্যাচে গোল পেয়েছেন, ইনফ্যাক্ট ইউসিএল এর ম্যাচে, তাদের দুজনকে দিয়েই হয়তো শুরু করাতে চাইবেন কোচ লুইস এনরিকে। এর বাইরে মার্কিনিউস এবং পাচুকে আমরা হয়তো দেখতে পারি দুই সেন্টার ব্যাক হিসেবে, যদিও বেরালদো এখানে একটা অপশন হতে পারেন, তবে আসলে এই দুজনেই শুরুটা করবেন এই ম্যাচে। এর বাইরে আমরা যদি মিডফিল্ডের কথা বলি সেক্ষেত্রে ফ্যাবিয়ান রুইজ রয়েছেন, সেক্ষেত্রে রয়েছেন ভিতিনহা, এবং অবশ্যই হুয়া নেভেস কিন্তু এই জায়গাটাতে রয়েছেন, এবং এই যে মিডফিল্ড ট্রায়োটা সেটা কিন্তু ইউরোপের অন্যতম সেরা, এটা আসলে বলতেই হচ্ছে। যদিও এই পিএসজি টিমটা তাদের সর্বশেষ যে ম্যাচটা সেখানে তারা পরাজিত হয়েছে, কিন্তু ওভারঅল এই মৌসুমে যদি আমরা তাদের মিডফিল্ডের কথা বলি সেটাতে আসলে তাদের একটা অভূতপূর্ব উন্নতি হয়েছে। এই কথাটা কেন বলছি, কেননা প্রতি মৌসুমেই দেখা যায় যে পিএসজি তাদের আক্রমণ ভাগের দিকে অনেক বেশি নজর দেয়। একটা সময় দেখা গেছে জলাতান ইব্রাহিমোভিচ কিংবা এডিনসন কাভানিরা এই দলটাতে খেলেছেন, পরবর্তীতে আমরা দেখেছি কিলিয়ান এমবাপ্পে, নেইমার, লিওনেল মেসিরাও এই দলে খেলেছেন, কিন্তু এই দলের মিডফিল্ডটা সেই অর্থে
স্বার্থে খুব ভালো কিন্তু কখনোই ছিল না, কিন্তু এই মুহূর্তে আমরা দেখছি রুইস ভিতিনহা কিংবা নেভেসদের এই যে মিডফিল্ডটা সেটা ইউরোপের অন্যতম সেরা। তারা যেমন খুব দ্রুত বল সার্কুলেট করতে পারে, একই সাথে প্রতিপক্ষকে কিন্তু আক্রমণেও তারা উঠতে পারে, আক্রমণে নষ্টও করতে পারে তারা। ইনফ্যাক্ট এই যে দলটা এখানে আমরা দেখি যে ভিতিনহার রোলটা খুব গুরুত্বপূর্ণ। ইয়াং এনার্জেটিক এই পর্তুগিজ মিডফিল্ডার প্রতিপক্ষের বক্সের সামনেও কিন্তু যথেষ্ট হুমকি হয়ে দাঁড়াতে পারেন। পাশাপাশি যখন তার দলটা বিল্ড আপ করছে সে সময় তাকে বেশ সবসময় দেখা যায় বা অনেক সময় দেখা যায় মার্কিনিয়াস এবং পাচো অর্থাৎ দুই সেন্টার ব্যাকের মাঝখানে থেকে তিনি আসলে তৃতীয় সেন্টার ব্যাকের রোলটা প্লে করেন এবং সেক্ষেত্রেই তিনি আসলে আক্রমণের দলকে তুলতে সাহায্য করে থাকেন। কখনো কখনো তাকে লেফট সাইডেও আসলে দেখা যায়। এর বাইরে নেভেসের কথা যদি বলি, তারই পর্তুগিজ সতীর্থ এবং তাদের মধ্যে যে ডুয়োটা এবং তাদের মধ্যে যে কম্বিনেশনটা সেটা আসলে দারুণ বলতেই হবে। এর বাইরে ফাবিয়ান রুইজের কথা যদি আমরা বলি, স্পেনের জার্সিতে তাকে সবসময় ভালো পারফরমেন্স করতে আমরা দেখি, ইউরোতে তার চমৎকার পারফরমেন্স ছিল, পাশাপাশি এখন পিএসজির হয়ে তার যে পারফরমেন্সটা সেটা আসলে নজর কাড়া। এর বাইরে আমরা যদি ফরওয়ার্ড লাইনের কথা বলি, কাভারাৎসখেলিয়া তাদের যে নতুন সংযোজন এই উইন্টারে, তার সাথে ওসমান ডেম্বেলে এবং ব্র্যাডলি বারকোলা সম্ভবত এই ট্রায়োটা নিয়েই শুরু করতে চাইবেন কোচ লুইস এনরিকে। এর বাইরে অবশ্যই দেশীয় দোয়ের কথা আপনার মনে রয়েছে নিশ্চিতভাবেই, কেননা নেইমারের সাথে তার তুলনা করা হচ্ছে তার খেলার স্টাইলের কারণে। সো এই দেশীয় দো কিন্তু একটা অপশন হতে পারেন তাদের উইংয়ে। এবং পিএসজির এই উইঙ্গারদের সবচেয়ে বড় বিষয় যেটা, তারা প্রত্যেকেই তাদের জায়গাটা সুইচ করে খেলতে পারেন। কাভারাৎসখেলিয়া, ডেম্বেলে এবং বারকোলা কেউই আসলে তাদের নিজস্ব জায়গায় তারা স্ট্যাক হয়ে থাকেন না, কিংবা আমরা দেখি যে তারা প্রতিনিয়ত ম্যাচের মধ্যে তাদের নিজেদের জায়গাগুলো পরিবর্তন করতে থাকেন। এর মাধ্যমে প্রতিপক্ষের ডিফেন্ডাররা আসলে তাদের মার্ক করতে অনেক ক্ষেত্রে ব্যর্থ হয়ে থাকেন। এর পাশাপাশি গোল স্কোরিং অপরচুনিটি কিংবা স্পেস ক্রিয়েশন সেগুলো আসলে আমরা পিএসজির কাছ থেকে বেশ ভালোভাবে থাকি। এর বাইরে এই উইঙ্গারদের বাইরে যদি আপনার ম্যাচের শেষের দিকে গোল প্রয়োজন হয়, তখন আপনি মাঠে নামাতে পারেন গঞ্জালো রামোসকে। এবং এই যে ফরওয়ার্ডদের কথা বললাম, কাভারাৎসখেলিয়া, ডেম্বেলে, বারকোলা, দুয়ে কিংবা গঞ্জালো রামোস প্রত্যেকেই এই মৌসুমে ইউরোপীয় মঞ্চে বেশ ভালো পারফরমেন্স করছেন। প্রত্যেকেই যখনই দলের প্রয়োজন হচ্ছে তখনই তারা গোল বের করে আনছেন, এবং এটাই এই মুহূর্তে পিএসজিকে হট ফেভারিটের তালিকায় একদম উপরের দিকে কিন্তু রয়েছে। তবে এই ম্যাচটা পিএসজির জন্য একেবারেই সহজ হতে যাচ্ছে না, কেননা রিয়াল মাদ্রিদ তারাও তাদের অ্যাটাকিং ফায়ার পাওয়ার নিয়ে ব্যর্থই হয়েছিল এই আর্সেনালের বিপক্ষে। তাই অবশ্যই পিএসজি কোচ লুইস এনরিকে যখন তার গেম প্ল্যানটা সাজাবেন, তার নিশ্চিতভাবেই মাথায় বেশ কিছু জিনিস রাখতে হবে, যেমন কিভাবে তিনি আসলে আর্সেনালের এই ডিফেন্সটাকে ভাঙতে পারেন, কিভাবে তাদের এই কম্প্যাক্ট খেলার ধরনের বিপক্ষে তার দলকে তিনি তৈরি করবেন এবং আক্রমণগুলো শানাবেন। তবে অ্যাস্টন ভিলার বিপক্ষে সর্বশেষ ম্যাচে যেমনটা দেখা গেছে, দ্বিতীয়ার্ধের শুরুর দিকে অ্যাস্টন ভিলার একের পর এক আক্রমণে পিএসজি কিন্তু নাস্তানাবুদ অবস্থায় চলে গিয়েছিল, এবং শেষের দিকে যদি অ্যাস্টন ভিলা তাদের কোনো চান্সগুলো তারা মিস না করতো, সেক্ষেত্রে কিন্তু পিএসজি এতক্ষণে তাদের আসলে ইউসিএল জার্নিটা শেষ হয়ে যেতে পারতো। তো সেই বিষয়গুলো নিশ্চিতভাবে এনরিকের মাথায় থাকবে, এবং তিনিও চাইবেন তার এই দারুণ ক্যাম্পেইনটাকে সফল ক্যাম্পেইনে পরিণত করার জন্য। তো এই ছিল মোটামুটি পিএসজি এবং আর্সেনাল ম্যাচে আমাদের আলোচনা। এর বাইরে আরও কিছু যদি আপনি অ্যাড করতে চান বা কোনো কিছু যদি আমরা মিস করে থাকি, সেটাও আপনারা জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে। এর বাইরে জানাতে পারেন আপনাদের প্রেডিকশনও। তো এই ছিল মোটামুটি আমাদের আজকের আলোচনা। প্যাভিলিয়নের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।